বন্ধুরা, আজকের ক্লাসটা আমরা বিভিন্ন লবণের দ্রবণীয়তা নিয়ে আলোচনাটা দিয়ে শুরু করব। তো এই পার্টটা আমাদের খুবই জরুরি। বেসিক্যালি আমরা আজকের পরের ক্লাসে যত ম্যাথ করব, তো সবগুলো ম্যাথের প্রথম ধাপই আসলে আমরা এখন যেটা পড়ছি সেটা করে নিতে হবে। তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, লেখা আছে MPAQ, এই ব্র্যাকেটে এস লেখা দিয়ে বোঝানো হচ্ছে সলিড অবস্থায় রয়েছে। এটা বেসিক্যালি একটা লবণের সাধারণ সংকেত। আমরা জানি লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড হতে পারে, ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে। সো এগুলোর কি থাকে, শুরুতে একটা মেটাল পার্ট থাকে, অর্থাৎ ধাতব অংশ থাকে, আর একটা অ্যানায়ন পার্ট, যেমন ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য CaCl2 তোমরা লিখে থাকো। Ca এটা হচ্ছে মেটাল পার্টটা, আর Cl এটা হচ্ছে অ্যানায়ন পার্টটা, আর এখানে নাম্বার থাকতে পারে, রাইট? সো ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য ক্যালসিয়ামের সাথে নাম্বারটা হচ্ছে 1, আর ক্লোরিনের সাথে নাম্বারটা হচ্ছে কত, 2, তাই না? তো এটা হচ্ছে যে কোনো একটা লবণের সাধারণ সংকেত। তো এই সাধারণ সংকেতের আমরা এম এর পার্টটা হচ্ছে মেটাল অংশ, আর পি দিয়ে বোঝানো হচ্ছে লবণের একটা অণুতে ওই মেটালের কয়টা পরমাণু রয়েছে। যেমন ক্যালসিয়াম ক্লোরাইডে একটা অণুতে ক্যালসিয়ামের অণু রয়েছে কয়টা, একটা। আর তোমার ক্যালসিয়াম ক্লোরাইডের একটা অণুতে তোমার ক্লোরিনের কয়টা পরমাণু রয়েছে, 2টা, রাইট? সো আমরা জেনে যাই যে একটা অণুতে যৌগের কয়টা করে পরমাণু রয়েছে মেটাল অংশে, সেটা হচ্ছে পি দ্বারা প্রকাশিত। তেমনিভাবে অ্যানায়নের জন্য এটা কিউ দ্বারা প্রকাশিত। একটা লবণের অণুতে অ্যানায়নের কয়টা পরমাণু থাকবে সেটা হচ্ছে আমার জন্য কিউ। তো যাই হোক, এই লবণটা আমরা যখন যে কোনো দ্রবণে নিব, যে কোনো দ্রাবকে নিব, আসলে তখন সে কি হবে, তখন সে আয়নিত হবে, দ্রবীভূত হবে। দ্যাট মিনস আয়নিত হবে, আয়নে পরিণত হবে। সো আয়নে পরিণত হয়, এটা আমরা একটা উভমুখী সাইন দিয়ে প্রকাশ করি, কারণ সে এখান থেকে আয়নে পরিণত হতে পারে, আবার এটার মাত্রা বেড়ে গেলে সে আবার অধক্ষিপ্তও হতে পারে। তো এই সাইনটার জন্য আমরা ব্যবহার করি উভমুখী সাইন। তো আমরা এইখানে আয়নে নিলে আমরা আমাদের আলোচনার জন্য সবসময় যে কমন লবণ পাবো তা না, আমাদের জন্য অনেক আনকমন লবণও আসতে পারে, যেগুলো আমরা কখনো শুনিনি। কিন্তু আমাদের একটা টেকনিক আছে যে সে যে আয়নে পরিণত হবে, সে কি কি আয়নে পরিণত হবে, আর কিভাবে আমরা আয়নে আসলে কনভার্ট করব, মানে এই টার্মগুলো আসলে কত কত নাম্বার লিখবো, কি কি লিখবো, সেটাই আমি তোমাদের এখন আসলে শিখাচ্ছি। তো এখানে MPAQ সলিড অংশ দেওয়া আছে, মানে সলিড অবস্থায় আছে। এটাকে আমরা সর্বপ্রথম আয়নে পরিণত করার সময় মেটাল অংশটার সংকেতটা লিখে ফেলবো, অ্যানায়ন অংশটার সংকেতটা লিখে ফেলবো, আর মাঝে প্লাস চিহ্ন দেবো। এটা হচ্ছে একদম ফার্স্ট কাজ যখন আমরা আয়নে কনভার্ট করব। সো মেটাল অংশের প্রতীকটা আর অ্যানায়ন অংশের প্রতীকটা লিখে ফেলবো। লিখে ফেলে তাদের কোরেসপন্ডিং নাম্বার আছে, তাই না? সো মেটাল অংশের পরমাণু সংখ্যা কত একটা অণুতে লবণের, পি। অ্যানায়ন অংশের পরমাণু সংখ্যা কত, কিউ, একটা লবণের অণুতে। তো আমরা তাদের যার যার সামনে তাদের এই সংখ্যাগুলো লিখে ফেলবো, সামনে লিখবো কিন্তু এটা, ঠিক আছে? সো এটাই বেসিক্যালি আমার সহগ হিসেবে কাজ করবে। তো যার যার সামনে তার সাথের নাম্বারগুলো সহগ হিসেবে চলে আসবে। আচ্ছা, এবার আসি আয়নে কনভার্ট করা। সো আয়নে কনভার্ট করাটাও ইজি একটা পার্ট। আমাদের মেটালের যে নাম্বারটা আছে সেটা চলে যাবে অ্যানায়নের আয়নের মানে বা চার্জের মানে, আর অ্যানায়নের যে নাম্বারটা আছে সেটা চলে আসবে মেটালের চার্জের মানে। সো আমরা এটাকে যদি লিখতে চাই এভাবে লিখতে পারি, এই নাম্বারটা চলে আসলো ওর চার্জের মানে, আবার এই নাম্বারটা চলে গেল ওর চার্জের মানে। আবার আমরা কি এটা জানি না, মেটাল মানে হচ্ছে কি ধনাত্মক আয়ন, মানে মেটালের আয়নগুলো কি ধনাত্মক হয়, সো পজিটিভ চার্জ বিশিষ্ট। তো আমরা এখানে কিউ প্লাস দিলাম। আবার এইটার নাম্বারটা এখানে যাবে, আর অ্যানায়ন আমরা কি জানি নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। সো আমরা এখানে দিলাম পি মাইনাস। তার মানে আমরা কিন্তু কনভার্ট করা শিখে গেলাম। তার মানে আমরা কি কি করেছি, আমরা প্রথমত এইটার মৌলের প্রতীকগুলো লিখে ফেলেছি, তারপরে যার যার সাথের নাম্বারগুলো তাদের সামনে দিয়ে দিয়েছি, আর যার যার সাথের নাম্বারগুলো অপরজনের চার্জের মানে দিয়েছি, আর মেটালটাকে প্লাস দিয়েছি, অ্যানায়নটাকে মাইনাস। দ্যাটস ইট, এটাই আমার প্রসেস। সো এই প্রসেস অনুসারে কিন্তু আমরা যে কোনো কাউকে, যেমন আমাকে যদি বলে দেওয়া থাকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তোমরা জানো এরকম, তো এটাকে আয়নে কনভার্ট করতে, তো আমরা কিন্তু ইজিলি কনভার্ট করে ফেলতে পারি। আমরা লিখতে পারি প্রথমে Al, আর এখানে লিখতে পারি OH। এরপরে আমরা কি করব, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের এখানে কি নাম্বারটা 1, তো এর সামনে 1 যাবে, 1 আমি আর লিখছি না। সো এটা 1 যাবে, 1টা আমি একটু লিখে দেখালাম, কিন্তু এটা আমাদের সব সময় লেখা দরকার নেই, সামনে 1 থাকা না থাকা একই কথা। আর ওইটার সামনে কি আছে, ওইটার সামনে আমাদের নাম্বার আছে 3, মানে এই নাম্বারটা চলে আসবে এখানে 3। এরপরে কি চার্জ দেওয়ার পালা। সো ওর নাম্বারটা যাবে কি ওর চার্জ হিসেবে, দ্যাট মিনস এটা -1। আবার ওর
নাম্বারটা কি যাবে ওর চার্জ হিসেবে, দ্যাট মিনস এই অ্যালুমিনিয়াম যেহেতু আমার ধাতব পার্টের জন্য আমার নাম্বারটা কত যাবে, ধাতব পার্টের জন্য আমার নাম্বারটা যাবে 3+। তো আমার এই হয়ে গেল আয়নে কনভার্ট করা। সো এরকম আমরা আয়নে কনভার্ট করে ফেলতে পারি। তো এই জিনিসটা সাধারণ হলেও এই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে আমাদের অনেক সময় অনেক আননোন লবণ থাকতে পারে যেগুলো আমরা নর্মালি আয়নে কনভার্ট করা জানি না। তো সেগুলোর জন্য এই টেকনিকটা দিয়ে কিন্তু আমরা আয়নে কনভার্ট করে ফেলতে পারি। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আয়নে কনভার্ট হলো এটা কি দ্রবণে যাওয়ার পরই তো হবে, রাইট? সো দ্রবণে যাওয়ার পরে সে কিন্তু দ্রবীভূত হওয়া মানে সে আর এই অবস্থায় থাকবে না, সে বরং অ্যাকুয়াস অবস্থায় চলে আসবে, মানে এরকম আয়নে কনভার্ট হয়ে যাবে। তার মানে দ্রবণে কিন্তু তাদের নিজস্ব ঘনমাত্রা থাকবে, তাই না? সো আমরা এর আগের চ্যাপ্টার, দ্যাট মিনস আমি যে প্রথম চ্যাপ্টারে তোমাদের ক্লাস নিয়েছি সেখানে ঘনমাত্রাকে কি দিয়ে প্রকাশ করেছি, এস দিয়ে প্রকাশ করেছি বা সি দিয়ে প্রকাশ করেছি, তাই না? এস বা সি এগুলোর ফর্মুলা কি ছিল, এগুলোর ফর্মুলা তোমরা পড়ে এসেছিলে আমার আগের চ্যাপ্টারের ক্লাসে, সেটা কি N/V, তাই না? সো এস দিয়ে স্ট্রেনথেন মানে শক্তিমাত্রা, সি দিয়ে কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা। তো এই জিনিসটা পড়ে এসেছো। আজকের ক্লাসে আমি তোমাদের আরেকটা জিনিস টানবো, সেটা হচ্ছে ঘনমাত্রাকে আরেকভাবে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে তুমি যদি থার্ড ব্র্যাকেট ইউজ করো, তুমি যদি কোনো আয়নের টার্মটা লিখে, ধরো আমি লিখলাম Al3+ দিয়ে Al3+ দিয়ে থার্ড ব্র্যাকেট, এটা বললে কি বোঝাবে জানো? এটা বললে বোঝাবে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা, অর্থাৎ Al3+ তো হচ্ছে আয়নটা, আর আয়ন দিয়ে থার্ড ব্র্যাকেট দিলে বোঝাবে ওই আয়নের দ্রবণটার মধ্যে ঘনমাত্রা কত। ঘনমাত্রা মানে মোল পার লিটারে ভ্যালুটা কত, অর্থাৎ প্রতি লিটারে কত মোল করে ওই আয়নটা দ্রবণটাতে পাওয়া যাবে। তো আমরা এইভাবে একটা প্রকাশ শিখলাম। তো এখানেও দেখো সেই প্রকাশটাই ব্যবহার করা হয়েছে। Mq+ দিয়ে থার্ড ব্র্যাকেট, দ্যাট মিনস মেটাল অংশের ঘনমাত্রা দ্রবণের মধ্যে, Ap- দিয়ে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে, অর্থাৎ অ্যানায়ন অংশের ঘনমাত্রা ওই দ্রবণটার মধ্যে। তো আমরা এখন যেটা করব, একটা টার্ম শিখব, সেটা হচ্ছে দ্রবণটাতে আয়নদ্বয়ের গুণফল। এটা একটা নিউ টার্ম আমরা শিখছি এখন, আয়নদ্বয়ের গুণফল। এটাকে আমরা বলছি আয়নিক গুণফল। এটা কোন অবস্থায় মাপা হয়েছে? যে কোনো অবস্থায়। আমরা জানি দ্রবণের 3টা অবস্থা সম্ভব, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অদক্ষিপ্ত। তো যে কোনো অবস্থাতেই তুমি দ্রবণের মধ্যে যেই আয়নগুলো আছে সেই আয়নগুলো নিয়ে গুণ করলে তাহলে তুমি যেই রাশিমালাটা পাবে সেটাকে আমরা বলবো আয়নিক গুণফল। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে কি আমাদের এই টার্মটা লেখা ছাড়া আমরা কিন্তু কখনোই আয়নিক গুণফল বের করতে পারবো না। কেন? কারণ আয়নিক গুণফল রাশিটার মধ্যে একটা জিনিস দেখো, তাদের যে সহগগুলো আছে, মানে তুমি যদি আয়নিত না করো, মানে এই রিয়াকশনটা না লিখো, তাদের সহগগুলা কিন্তু এই রাশিটার মধ্যে তাদের পাওয়ার হিসেবে চলে যাচ্ছে। দ্যাট মিনস ঘনমাত্রাগুলোর পাওয়ার হিসেবে কিন্তু এই সমীকরণের সহগগুলো চলে আসছে। যেমন Mq+, এটা তো আমার মেটাল আয়নটা, এটার একটা ঘনমাত্রা থাকবে। এই ঘনমাত্রার জন্য যে সহগটা আছে, মানে এই রাশিমালাটা যখন আয়নিত হয় লবণটা থেকে, এটার সমীকরণের যে সহগটা আছে এই সহগটা তার পাওয়ার হিসেবে দিতে হবে ঘনমাত্রার সাথে। একই কথা অ্যানায়নের জন্য অ্যানায়নের যে সহগটা আছে এই সহগটা অ্যানায়নের ঘনমাত্রার সাথে পাওয়ার হিসেবে দিয়ে দিতে হবে। তারপরে তাদেরকে গুণ করলে আমরা যে রাশিমালাটা পাবো সেই রাশিমালাটাই আমার KIP। KIP-র ফুল ফর্ম কি? এখানে আই দিয়ে কি বোঝানো হচ্ছে? আই দিয়ে বোঝানো হচ্ছে আয়নিক, আর পি দিয়ে কি বোঝানো হচ্ছে? পি দিয়ে বোঝানো হচ্ছে প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট। এটার বাংলা করলে দাঁড়ায় আয়নিক গুণফল। অর্থাৎ আমরা জেনে গেলাম যে একটা নতুন রাশি KIP যে কোনো দ্রবণের ক্ষেত্রে এটা বের করা সম্ভব, দ্রবণের যে কোনো অবস্থার জন্য এটা বের করা সম্ভব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে একটা কথা উচ্চারণ করছি, যে কোনো অবস্থার জন্য এটা বের করা সম্ভব। অর্থাৎ দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় থাকুক, অসম্পৃক্ত অবস্থায় থাকুক বা অদক্ষিপ্ত অবস্থায় থাকুক, যে কোনো অবস্থায় তুমি খালি আয়নগুলার ঘনমাত্রা জানলেই, তুমি এই রিয়াকশনটা লিখতে পারলেই কিন্তু তুমি এই KIP-টা দাঁড় করিয়ে ফেলতে পারবে। তো KIP কেন শিখলাম এগুলো নিয়ে আসলে আলোচনা হবে আর 2টা স্লাইড পরে। সো আগে আমরা KIP দিয়ে একটা ছোটোখাটো ম্যাথ দেখে আসি, যেগুলো আমাদের আসবে না কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য কাজে লাগবে। ধরো ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে ক্যালসিয়াম 2+ ঘনমাত্রা দেওয়া আছে 1.5 মোলারিটি এবং ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে 4 মোলারিটি। এগুলো আমরা জানি ক্যাপিটাল এম দিয়ে আসলে কি বোঝানো হয়? ঘনমাত্রা বোঝানো হয়, মোল পার লিটার বোঝানো হয়, রাইট? আমরা পড়ে এসেছি প্রথম চ্যাপ্টারের ক্লাসে। আমাদের এই ঘনমাত্রাগুলো দিয়ে বললো দ্রবণটার আয়নিক গুণফল বের করা, দ্যাট মিনস KIP বের করা। তো KIP কিন্তু সরাসরি সূত্র বসিয়ে দিলেই হবে না, আমাদের আগে এই ভাঙিয়ে নেওয়ার কাজটা করতে হবে। অর্থাৎ আমি প্রথমে লিখব ক্যালসিয়াম ক্লোরাইডকে আয়নিত করার অবস্থাটা আমরা এই নিয়ম অনুসারে জানি। আয়নিত করলে এই জিনিসটা হবে, ক্যালসিয়াম লিখে ফেলবো, ক্লোরিন লিখে ফেলবো। ক্যালসিয়ামের সাথে নাম্বার ওর সামনে চলে যাবে, ক্লোরিনের সাথে নাম্বার ওর সামনে চলে যাবে, ক্যালসিয়ামের সাথে নাম্বার ওর সাথে চার্জ হয়ে যাবে, আর ওর সাথে নাম্বারটা ক্যালসিয়ামের সাথে চার্জ হয়ে যাবে।
তো আমরা এই আয়নিত করাটা জাস্ট দেখলাম ক্লাসের শুরুতেই। তো আমরা যদি আয়নে কনভার্ট করি, কনভার্ট করার পরে কিন্তু আমরা এই রাশিমালাটা লিখতে পারবো। কেন? কারণ এইটা না করলে কিন্তু আমরা বুঝতাম না এখানে 2 আছে আর এখানে 2 আছে, মানে এখানে একটা স্কোয়ার যাবে। সো আমরা রাশিমালাটা লিখে ফেললাম, ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা টু দি পাওয়ার 1, ক্লোরাইডের ঘনমাত্রা স্কোয়ার। তো আমরা এখন ক্যালসিয়াম 2+ আর ক্লোরাইড এগুলোর ঘনমাত্রা যেহেতু দেওয়াই আছে আমার কাছে 1.5 আর 4, জাস্ট বসিয়ে দিলেই হয়। সো আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমার KIPটা কিন্তু চলে আসলো, অর্থাৎ ওই দ্রবণটা, যেই দ্রবণটার মধ্যে এই মুহূর্তে ক্যালসিয়াম 2+ আছে 1.5 মোলারিটির, ক্লোরাইড আছে 4 মোলারিটির, তার KIP আমরা বের করে ফেলেছি। KIP কত এসেছে? 24 মোল কিউব পার লিটার কিউব। অর্থাৎ এই জিনিসটার এককটাও কীভাবে এসছে তাও কিন্তু তোমরা বুঝতে পারো কীভাবে। এটা কি মোল পার লিটার না, আর এটা কি মোল পার লিটার আরেকটা। সো এখানে মোল পার লিটার টু দি পাওয়ার 1 আর এখানে মোল পার লিটার টু দি পাওয়ার 2, দ্যাট মিনস এখানে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানের মোল পার লিটার সাথে গুণ গেলে কি হবে? মোল কিউব পার লিটার কিউব। সো এককগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু এক এক লবণের জন্য KIPর একক কিন্তু এক একটা, এমন না যে সকল লবণের জন্য KIPর একক এটা, এটা হচ্ছে এই লবণের জন্য KIPর একক যা এসেছে। সো আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিই যে KIPর একক কিভাবে বের করতে পারো খুবই দ্রুত। সেটা হচ্ছে তোমরা আগেই লিখে ফেলবে মোল পার লিটার, লিখে তারপরে এটার পাওয়ার হিসেবে কি চিন্তা করবে? পাওয়ার হিসেবে তুমি সরাসরি এই রিয়াকশনটা যদি লিখতে পারো, এই রিয়াকশনটার সহগ দেখো, এটার সহগ কত 1 আর এটার সহগ কত 2 না? সো এই সহগগুলোর যোগ করে দিবে, সহগগুলোর যোগ করলে কত আসে? 1 + 2, দ্যাট মিনস 3। দ্যাট মিনস আমার এখানে আসছে মোল কিউব, মানে টু দি পাওয়ার 3, মানে কি সবার উপরে 3 পাওয়ার আছে, গুণ আকারে চলে আসবে। সো মোল কিউব পার লিটার কিউব। সো আমরা সরাসরি এককটাও কিন্তু লিখতে পারি যদি এই জিনিসটা আমাদের লেখার নিয়ম জানা থাকে। তো যাই হোক, আমরা জানলাম ওই দ্রবণটার KIP কত। এখানে কিন্তু দ্রবণের অবস্থা সম্বন্ধে কিছুই বলা নাই, কারণ KIP যে কোনো অবস্থার জন্য বের করা যায়। এবার আমরা একটা টার্ম শিখব, প্রায় একই রকমের টার্ম KIPর মতোই, কিন্তু এখন আমরা দ্রবণটার আয়নদ্বয়ের গুণফলই নির্ণয় করব, যে আয়নগুলো আছে সেগুলোর গুণফলই বের করব। বাট আমরা বের করব কোন অবস্থাতে? আমরা বের করব সম্পৃক্ত অবস্থাতে। সম্পৃক্ত অবস্থায় আমার KIPর জন্য যেই কাজ করেছি সেই কাজটাই যদি করি, তাহলে সেটাকে আমরা একটা স্পেশাল নাম দেব, সেটাকে নাম দেব কি? KSP। কেন? কারণ চিন্তা করে দেখো, তুমি একটা দ্রবণ বানাবে, ধরো একটা চিনির পানির শরবত বানাবে, ওখানে চিনির পানিটার মধ্যে পানিটা ধরো 3 চামচ পরিমাণ চিনি নিতে পারে, আর তুমি ঢেলেছো 3 চামচ। তুমি যদি 3 চামচ থেকে 1 দানা বেশি ঢালো তাহলেই কিন্তু সে আর সম্পৃক্ত থাকবে না। তুমি যদি 3 চামচ থেকে 1 দানা কম ঢালো তাও কিন্তু সে সম্পৃক্ত থাকবে না। তুমি যদি 1 দানা কম ঢালো সে সম্পৃক্ত হবে। তুমি কিন্তু 3 চামচের জায়গায় 1 চামচ ঢাললেও সে অসম্পৃক্ত হতো, তুমি 3 চামচের জায়গায় 1.5 চামচ ঢাললেও সে অসম্পৃক্ত হতো। দ্যাট মিনস অসম্পৃক্ত কিন্তু অনেকভাবে হতে পারে। 3 চামচের জায়গায় বিভিন্ন চামচ 3-এর চেয়ে কম ঢাললেই অসম্পৃক্ত হতে পারে। আবার অদক্ষিপ্ত হওয়ার কথাটাও কিন্তু তাই। তুমি 3 চামচ চিনি না ঢেলে, যে জায়গায় 3 চামচ তার ক্যাপাসিটি, 3 চামচ চিনি না ঢেলে তুমি ঢাললে 4 চামচ, তাহলে অদক্ষিপ্ত। তুমি 5 চামচ চিনি ঢাললে 3 চামচের জায়গায়, সেটাও অদক্ষিপ্ত। তুমি 100 চামচ চিনি ঢাললেও সেটা অদক্ষিপ্ত। কিন্তু সম্পৃক্ত হতে গেলে কিন্তু কাটায় কাটায় একটা ভ্যালু, অর্থাৎ 3 চামচ পরিমাণই ঢালতে হয়। তো এটা দিয়ে আসলে কি বুঝালাম আমি তোমাদের? সেটা হচ্ছে সম্পৃক্ত একটা সুনির্দিষ্ট আয়নগুলোর ঘনমাত্রার কারণেই হবে, যে কোনো আয়নদ্বয়ের ঘনমাত্রার কারণে হবে না। যেখানে অসম্পৃক্ত অবস্থা কিন্তু যে কোনো আয়নদ্বয়ের ঘনমাত্রায় হতে পারে, কম সম্পৃক্ত থেকে কম যে কোনো মানগুলো নিয়েই হতে পারে, কম তো অনেক মানই সম্ভব। আবার অদক্ষিপ্তও কিন্তু যে কোনো মানগুলো নিয়েই হতে পারে। বাট সম্পৃক্তর বেলায় কিন্তু সুনির্দিষ্ট লবণের আয়নগুলো লাগবে, অর্থাৎ এইটার একটা সুনির্দিষ্ট মান, এটার একটা সুনির্দিষ্ট মানের জন্যই এটার একটা সুনির্দিষ্ট মান অর্জিত হবে। কেননা এটা সম্পৃক্ত অবস্থায়। সম্পৃক্ত অবস্থায় কিন্তু যে কোনো পরিমাণ ঢাললেই হয় না। 3 চামচের জায়গায় তুমি 10 চামচ 5 চামচ এগুলো বিভিন্ন চামচ ঢাললেই হবে না, কাটায় কাটায় একটা নির্দিষ্ট পরিমাণ ঢালতে হবে। এই কথাটার মাধ্যমে আমি তোমাদের একটা জিনিসই বোঝাতে চাই, সেটা হচ্ছে দ্রবণের KSP, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দ্রবণের KSPর মান সুনির্দিষ্ট, সিলভার ক্লোরাইড দ্রবণের KSPর মান সুনির্দিষ্ট। তার মানে এক একটা দ্রবণের জন্য KSPর মানগুলো কিন্তু সুনির্দিষ্ট। কিন্তু KIPর মান, যেহেতু KIP যে কোনো অবস্থায় মাপা যায়, খালি দ্রবণের বর্তমান সিচুয়েশন যেটাই হোক না কেন সেই অবস্থায় আয়নদ্বয়ের গুণফল নিলেই হয়ে যায়, তাহলে KIPর মান কিন্তু সুনির্দিষ্ট নয়। এটা একটা প্রথম পয়েন্ট। এবার সেকেন্ড পয়েন্ট যেটা আমি তোমাদের বলবো, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমাদের
সকল কেএসপি কিন্তু আসলে কেআইপি, বাট সকল কেআইপি কিন্তু কেএসপি নয়। চিন্তা করে দেখো, আমরা কেআইপির বেলায় কি বলেছিলাম, যে কোনো অবস্থায়, তার মধ্যে তো সম্পৃক্ত অবস্থাও একটা অবস্থা, তার মানে কেএসপি কিন্তু এক ধরনের কেআইপি, বাট সকল কেআইপি কিন্তু কেএসপির মধ্যে পড়ছে না। তো আমরা দুইটা জিনিস টানলাম। ফার্স্ট পয়েন্ট, যে কোনো দ্রবণের বেলায় কেএসপির মান ধ্রুবক, কেআইপির মান ধ্রুবক নয়, কেআইপি যে কোনটা হতে পারে। সেকেন্ড পয়েন্ট, কেএসপি এক ধরনের কেআইপি, কিন্তু সকল কেআইপি কেএসপি হচ্ছে না। তো যাই হোক, তো আমরা এই রাশিমালাটা দেখে কিন্তু কেএসপি যদি বলি, কেএসপির রাশিমালা আর কেআইপি রাশিমালা কিন্তু দেখে তফাৎ তার বুঝতে পারবো না, খালি অবস্থা দেখলেই বুঝতে পারবো এটাকে কেএসপি বলা যাবে কি যাবে না। যেমন আমি একটা ম্যাথ দেখাই, এখানের ম্যাথটা দেখো, আগের পেজের ম্যাথটার হুবহু একই ডাটা একই সব, খালি একটা পার্ট জুড়ে দেওয়া হয়েছে, সেটা বলা হয়েছে কি সম্পৃক্ত অবস্থায় ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা এত, ক্লোরাইডের ঘনমাত্রা এত। অর্থাৎ এখানে বলে দেওয়া হচ্ছে এটা সম্পৃক্ত অবস্থায় দ্রবণটা তৈরি করতে চাইলে এতটুকু ক্যালসিয়ামের ঘনমাত্রা দরকার, এতটুকু ক্লোরিনের ঘনমাত্রা দরকার। এ থেকে আমার জানতে চাওয়া হয়েছে দ্রবণটি দ্রাব্যতা গুণফল কত। দ্রাব্যতা গুণফল মানে কি আমার কেএসপি। খেয়াল রাখবে, আমি আগের পেজেও দেখিয়েছিলাম, এখানে কেআইপি হলে কি ফুল মিনিং ছিল, আয়নিক প্রোডাক্ট, আর কেএসপির ফুল মিনিং কি, এস দিয়ে বোঝাচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। আমি একটু ক্লিয়ার করে লিখি একটা অন্য জায়গায়, সো আমি এটাকে ব্ল্যাক কালার দিয়ে লিখি। সো এখানে আমরা লিখতে পারি সলিউবিলিটি প্রোডাক্ট। তো এটা দিয়ে আসলে বোঝায় কি দ্রাব্যতা গুণফল। তো প্রোডাক্ট মানে গুণফল জানো, আর সলিউবিলিটি মানে দ্রাব্যতা, সো দ্রাব্যতা গুণফল। তো যাই হোক, তো আমরা এখানে যেটা বের করছি সেটা কি দ্রাব্যতা গুণফল। নামগুলো কিন্তু কাছাকাছি, একটা হচ্ছে আয়নিক গুণফল, একটা দ্রাব্যতা গুণফল। সো দ্রাব্যতা গুণফল কোন বেলায় হয়? দ্রাব্যতা গুণফল কিন্তু শুধুমাত্র সম্পৃক্ত অবস্থার বেলাতেই হয়। তো এই প্রশ্নে যদি এই লাইনটা মিসিং থাকতো, এই লাইনটা যদি না থাকতো, তাহলে কিন্তু দ্রাব্যতা গুণফল জানতে চাওয়া যেত না। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত শিওর না দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় আছে কিনা, ততক্ষণ পর্যন্ত আমরা আয়নিক গুণফল বের করতে পারবো, কিন্তু দ্রাব্যতা গুণফল কিন্তু এটাকে বলা যাবে না। সম্পৃক্ত হলেই সেই আয়নিক গুণফলটাকে দ্রাব্যতা গুণফল বলা যেতে পারে। তো যাই হোক, চলো আমরা ম্যাথটা করে ফেলি। সো ম্যাথটা আমার একদম হুবহু আগের পেজের মতো, একই কাজ, প্রথমে আয়নিত করা, তারপরে আমার কেএসপির সূত্র লিখে ফেলা। আগের পেজেও কিন্তু একই সূত্রই লিখেছিলাম, কেআইপি দিয়ে লিখেছিলাম। সো আমরা একই হিসাব, ইনফ্যাক্ট একই মান, খালি এটাকে আমরা কেএসপি, আছে এখানে একটা টার্ম ভুল এসেছে, সো এটা কেএসপি হবে। সো এটাকে আমরা কেএসপি বলতে পারি, সাথে সাথে এটাকে কেআইপিও বলতে পারি। সো আমরা কেএসপি কেআইপি দুইটাই কিন্তু বলতে পারি এটাকে। তো এটাকে কেএসপি বলার রাইট আমরা কিভাবে পেলাম, অধিকার আমরা কিভাবে পেলাম, এই কথাটার কারণে, এই কথাটা আছে বলেই কিন্তু এটাকে আমরা কেএসপি বলতে পেরেছি। তো আমরা এখানে দেখলাম যে একটা দ্রবণের দুইটা জিনিস আসলে কেএসপি কেআইপি, আর তাদের নিয়ে কয়েকটা কনক্লুশন। এই কনক্লুশনগুলো আমার এখানে সুন্দর করে লেখা আছে, এগুলো আমি একটু ধীরে ধীরে তোমাদেরকে পড়ে শোনাই। কোনো দ্রবণের আয়নিক গুণফল হলো বর্তমান অবস্থায় দ্রবণটিতে বিদ্যমান আয়নগুলোর গুণফল। অর্থাৎ এখানে বর্তমান অবস্থাটা মুখ্য, এটা বর্তমান অবস্থাটা কোন অবস্থায় আছে এটা ম্যাটার করে না। অপরদিকে কোনো দ্রবণের দ্রাব্যতা গুণফল হলো, যদি সে সম্পৃক্ত অবস্থায় নাও থাকে, তাহলে সম্পৃক্ত অবস্থায় নেওয়ার জন্য বা নেওয়ার পরে দ্রবণটাতে যে আয়নগুলো থাকবে সেই আয়নগুলোর গুণফল। অর্থাৎ কোনো দ্রবণের দ্রাব্যতা গুণফল অবভিয়াসলি সম্পৃক্ত অবস্থার জন্য প্রযোজ্য। তারপরে এই লেখাটা যেটা আমরা অলরেডি বলেছি, সকল দ্রাব্যতা গুণফলই আয়নিক গুণফল, মানে সকল কেএসপি কেআইপি, কিন্তু সকল কেআইপি কিন্তু কেএসপি হবে না। আবার আরেকটা কথাও আমি তোমাদের বলেছিলাম যে কোনো দ্রবণের সুনির্দিষ্ট, যেহেতু সম্পৃক্ত অবস্থাটা একটা সুনির্দিষ্ট পরিমাণ উপাদানের মিশ্রণে গঠিত হয়, সো সুনির্দিষ্ট দ্রাব্যতার গুণফল সেই জন্যই রয়েছে। কেন? কারণ কোনো দ্রবণকে তুমি সম্পৃক্ত বানাতে চাও, তোমার একদম সুনির্দিষ্ট পরিমাণ কি ঢালতে হবে, বিভিন্ন উপাদানগুলো ঢালতে হবে। তাই আমরা বলতে পারি দ্রাব্যতা গুণফলের মানটা আসলে কি একটা ধ্রুবক মান। কোনো দ্রবণের জন্য এই মানটা একটা ধ্রুব মান থাকে। আবার কোনো দ্রবণে যেহেতু বিভিন্ন অবস্থায় অসম্পৃক্ত অবস্থা ক্রিয়েট করতে পারে, বিভিন্ন পরিমাণে মিশে সে অদক্ষিপ্ত অবস্থা ক্রিয়েট করতে পারে, তার মানে কেআইপির ভ্যালুটা কিন্তু সুনির্দিষ্ট না, এটা কিন্তু দ্রবণের অবস্থার উপর ডিপেন্ড করতে পারে। তাহলে আমরা কেএসপি কেআইপি শিখলাম, কেএসপি কেআইপির মধ্যে কয়েকটা পয়েন্টও দেখলাম। এখন আমরা আসি কেন এটা শিখলাম, আমার দরকার কি ছিল এটার। সো কেএসপি আর কেআইপি জানা থাকলে আমরা আসলে একটা দ্রবণের অবস্থা সম্বন্ধে ডিসিশন নিতে পারি। আমরা জানতে পারি দ্রবণটা সম্পৃক্ত কিনা, আমরা জানতে পারি দ্রবণটা অসম্পৃক্ত কিনা, আমরা জানতে পারি দ্রবণটা অদক্ষিপ্ত কিনা। খেয়াল রাখবে, তুমি যদি নেটে সার্চ করো, ধরো তুমি একটা লবণ পানি বানালে, সোডিয়াম ক্লোরাইড দিয়ে পানির সাথে মিশিয়ে একটা লবণ পানির শরবত বানালে, ওই লবণ পানিটার
অদক্ষিপ্ত আছে না অসম্পৃক্ত আছে না সম্পৃক্ত আছে। অদক্ষিপ্তটা না হয় দেখে তুমি বুঝতে পারবে, কিন্তু সম্পৃক্ত আর অসম্পৃক্তর মধ্যে কি তুমি খালি চোখে দেখে তফাৎ করতে পারবে না। তো তুমি ডিসিশন নিতে চাও তোমার দ্রবণটা কোন অবস্থায় আছে, তাহলে তুমি কি করবে জানো? তুমি ইন্টারনেট সার্চ করবে, তোমার রুম টেম্পারেচারের জন্য তুমি কেএসপির যে ভ্যালুটা আছে সোডিয়াম ক্লোরাইডের সেটা সার্চ করবে, দেখবে তোমার রুম টেম্পারেচারের জন্য সোডিয়াম ক্লোরাইডের কেএসপি কত সেটা কিন্তু নেটে অলরেডি আছে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বা এগুলোর কেএসপি যেহেতু নির্দিষ্ট, এগুলো কিন্তু আমরা নেটেই পাবো। ইনফ্যাক্ট বইগুলোতেও আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য সাধারণত টেবিল আকারে দেওয়া থাকে বিভিন্ন লবণের কেএসপির ভ্যালুগুলা। তো কেএসপি কিন্তু আমার জানা থাকবে, তাই না? তো তুমি যদি কোনোভাবে এক্সপেরিমেন্ট করে তোমার যে বানানো দ্রবণটা বা লবণ পানির শরবতটা, ওই শরবতটার মধ্যে তুমি যদি লবণের পরিমাণ জেনে যাও, ঘনমাত্রাটা লবণের আলাদা আলাদা সোডিয়াম প্লাসের ঘনমাত্রা, ক্লোরাইড মাইনাসের ঘনমাত্রা জেনে যাও, আর একটু আগে যে ম্যাথ করেছিলাম কেআইপির ম্যাথ, ওই কেআইপির ম্যাথের মতো করে তুমি যদি তোমার লবণটার কেআইপি বের করে ফেলো, আর যদি দেখো ইন্টারনেট থেকে নামানো মান আর তোমার হিসাব করা মান যদি সমান হয়, তাহলে তুমি ডিসিশন নিতে পারো এটা একটা সম্পৃক্ত দ্রবণ। আবার ইন্টারনেট থেকে নামানো মান আবার তোমার হিসাব করা মান যদি ছোট হয়, মানে তোমার মানটা যদি এই মান ইন্টারনেটের মানটা থেকে ছোট হয়, কেএসপি থেকে ছোট হয়, তাহলে ডিসিশন নিতে পারো অসম্পৃক্ত দ্রবণ। তো একইভাবে কেআইপির মান যদি তুমি কেএসপির মান থেকে বেশি পাও, তাহলে তুমি ডিসিশন নিতে পারো তোমার দ্রবণটা অদক্ষিপ্ত দ্রবণ। সাধারণত অদক্ষিপ্ত হলেও সবসময় খালি চোখে যে দেখাবে যাবে তা না, একটা দুইটা দানা পড়ে থাকলেও কিন্তু সেটা অদক্ষিপ্ত হতে পারে, কিন্তু এটা আমরা খালি চোখে নাও দেখতে পারি। সো আমরা কোনো দ্রবণ আসলে সম্পৃক্ত কিনা, অদক্ষিপ্ত কিনা, অসম্পৃক্ত কিনা সেগুলোই কিন্তু জানতে পারি কেএসপি আর কেআইপি মানগুলো জানার মাধ্যমে। তো এখন আমি বলেছিলাম কেএসপি এর ভ্যালুটা সবার জন্য ফিক্সড, প্রত্যেকটা লবণের জন্য। এগুলো সাধারণত কিসে দেওয়া থাকে? ইন্টারনেটে দেওয়া থাকে, বইগুলোতে দেওয়া থাকে। এগুলো মুখস্থ করা দরকার নাই, পরীক্ষার হলে সাধারণত দেওয়া থাকবে। বাট পরীক্ষার হলে কেএসপি তোমাকে সরাসরি দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে দ্রাব্যতা দিয়েও কেএসপির দেওয়ার কাজটা করে দেওয়া থাকতে পারে। কারণ আমরা দ্রাব্যতার সাথে কেএসপির একটা সম্পর্ক দাঁড় করাতে পারবো। কেন? একটু মনে করে দেখো তো, দ্রাব্যতার অনেকগুলো ডেফিনিশন ছিল, এর মধ্যে ফাইনাল ডেফিনিশন যেটা ছিল সেটা কি ছিল? সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 1 লিটার দ্রবণের জন্য কত মোল দ্রব দরকার, সেটাকে আমরা কি বলতাম? দ্রাব্যতা বলতাম না? তো দ্রাব্যতা সবগুলো হিসাব করেছি আমরা কোন অবস্থা গঠনের ক্ষেত্রে? সম্পৃক্ত অবস্থা গঠনের ক্ষেত্রে। আবার কেএসপি আমরা কোন অবস্থার জন্য দেখেছি? সম্পৃক্ত অবস্থার জন্য দেখেছি। যেহেতু এস কেএসপি দুইটাই সম্পৃক্ত অবস্থার জন্য, তাই আমরা এদের মধ্যে একটা রিলেশন স্থাপন করতে পারি। সো এর জন্যই তোমাকে পরীক্ষার হলগুলোতে আইদার কেএসপি সরাসরি দেওয়া থাকে অথবা দ্রাব্যতা দেওয়া থাকে, কেননা স্যাররা জানে দ্রাব্যতা থেকে কেএসপি বের করা যায়। তো এখন আমরা এটাই শিখব যে দ্রাব্যতা থেকে কিভাবে কেএসপি বের করা যায়, আবার ভাইস ভার্সা কেএসপি থেকে কিভাবে দ্রাব্যতা বের করা যায়। তো আমরা অলরেডি দেখে এসেছি সম্পৃক্ত লবণের বেলায়, যে কোনো লবণের বেলায় আসলে আয়নিত হয় এইভাবে, সম্পৃক্ত লবণের বেলাতেও আয়নিত হয় এভাবে। সো আয়নিত হওয়ার ঘটনাটা আমরা দেখে এসেছি। সো আমরা যদি ধরে নিই সম্পৃক্ত অবস্থা যেহেতু তৈরি করব, সম্পৃক্ত অবস্থা তৈরি করতে হলে 1 লিটার দ্রবণের বানাতে চাইলে আমার কত মোল দ্রব দিতে হবে, সেটাই কি আমার এটার ঘনমাত্রা পরিমাণটা না? অর্থাৎ মোল পার লিটার, প্রতি লিটারে মোল ঢালছো না। সো মোল পার লিটার মানে কি আসলে ঘনমাত্রা, যেটাকে আমরা দ্রাব্যতা বলি। সম্পৃক্ত দ্রবণ বানানোর জন্যই কিন্তু তোমার দ্রাব্যতা পরিমাণ লবণ ঢালতে হবে, রাইট? সো দ্রাব্যতা পরিমাণ লবণ তুমি যদি ঢালো, তাহলেই কিন্তু তুমি সম্পৃক্ত দ্রবণ বানাতে পারবে। বেসিক্যালি দ্রাব্যতা জিনিসটা কি ইন্ডিকেট করে জানো? দ্রাব্যতা জিনিসটা ইন্ডিকেট করে যে তুমি ধরো একটা জারের মধ্যে তুমি একটা সম্পৃক্ত দ্রবণ বানাবে। এই সম্পৃক্ত দ্রবণ বানানোর জন্য তুমি এডিশনালি বাইরে থেকে কতটুকু লবণ ঢালবে। সম্পৃক্ত দ্রবণ বানানো আমার টার্গেট, এখন কত ঘনমাত্রার লবণ আমি ঢালবো। ঘনমাত্রা মানে কি? আমার মোল পার লিটার, সেই অ্যামাউন্টটাই হচ্ছে আমার এস। সো আমি সম্পৃক্ত লবণ বানাতে চাই, তো আমি ধরো ঘনমাত্রা ঢাললাম এস পরিমাণ, লবণের ঘনমাত্রা এস। সো লবণের ঘনমাত্রা যদি এস হয়, তাহলে লবণের যে বিভিন্ন উপাদান রয়েছে অর্থাৎ আয়নগুলো রয়েছে সেগুলোর ঘনমাত্রা কত হবে, অর্থাৎ এটার ঘনমাত্রা কত হবে, এটার ঘনমাত্রা কত হবে, এগুলো আমরা ধরো বের করতে চাই। সো এগুলো বের করার জন্য কিন্তু আমরা সূত্র আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছি। সেটা কি ছিল? সংখ্যানুপাতিক সমীকরণ। মনে করে দেখো, সংখ্যানুপাতিক সমীকরণ আমরা পড়ে এসেছিলাম। ওখানে ছিল কি? ওখানে ছিল কোনো বিক্রিয়কের পরিমাণ জানা থাকলে উৎপাদের পরিমাণগুলো বের করার জন্য আমরা সংখ্যানুপাতিক সমীকরণ বের করেছিলাম। মোল দ্বয়ের অনুপাত ইকুয়াল টু সহগ দ্বয়ের অনুপাত, এভাবে আমরা পড়েছিলাম, রাইট? তো যারা ওই ক্লাসগুলো দেখোনি, অবশ্যই ওই ক্লাসটা দেখে এই পার্টটা দেখবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না।
তো দেখো আমার এইটার পরিমাণ দরকার, তাই না? এম কিউ প্লাসের ঘনমাত্রা দরকার, যেখানে আমার জানা আছে এমপি এ কিউ এর ঘনমাত্রা হচ্ছে এস। তাহলে আমি লিখতে পারি না, আমাদের সংখ্যানুপাতিক সমীকরণ অনুসারে এম কিউ প্লাস ডিভাইড বাই এমপি এ কিউ ঘনমাত্রা দিয়ে লিখেছি। আর ওই চ্যাপ্টারে আমরা মোল দিয়ে পড়েছিলাম, খেয়াল রাখবে সংখ্যানুপাতিক সমীকরণ মোল দিয়েও যেমন প্রযোজ্য, ঘনমাত্রা দিয়েও কিন্তু প্রযোজ্য। কেন? কারণ মোল ইকুয়াল টু কি আসলে ঘনমাত্রা ইন্টু আয়তন না। সো আমরা আয়তন তো একই, সো আয়তন আয়তন কাটাকাটি গেলে ঘনমাত্রা দিয়ে প্রযোজ্য। তো আমি ঘনমাত্রা দিয়েই সংখ্যানুপাতিক সমীকরণটা তাই লিখেছি। সো আমি এম কিউ প্লাসের ঘনমাত্রা ডিভাইডেড বাই এমপি এ কিউ এর ঘনমাত্রা ইকুয়াল টু কি লিখলাম, যার যার পাশে তার তার সহগ। ওই চ্যাপ্টার আমরা পড়ে এসেছি। সো এইটার সহগ কত? এটার সহগ হচ্ছে 1, তাই দেখো এটার বরাবর এটার সহগ চলে গেল। এটার সহগ কত? এম কিউ প্লাসের সহগ হচ্ছে পি, এটার বরাবর এটার সহগ চলে গেল। তো আমার আসলে এইটার ঘনমাত্রা দরকার, তাই না? এই লবটা দরকার। তো আমি যদি পক্ষান্তর করি, পক্ষান্তর করলে এটা লিখতে পারি, আর গুণন করলাম জাস্ট এখান থেকে। তো এখান থেকে এম কিউ প্লাসটা আমরা পেয়ে যাচ্ছি, এটার মান তো আমার জানা আছে, এটার মান হচ্ছে এস। সো এস বসিয়ে দিলে আমার এম কিউ প্লাস চলে আসে পি এস। তো আমি জেনে গেলাম আমি যদি সম্পৃক্ত দ্রবণ বানাতে চাই, তাহলে আমি এই লবণের এস মোল পার লিটার পরিমাণ ঢালবো আমার দ্রাবকে, আর ঢালার পরে আমার এম কিউ প্লাস অর্থাৎ মেটাল অংশের যে ঘনমাত্রা আসবে সেটা কিসের পরিমাণ সমান? সেটা পিএস পরিমাণের সমান। তেমনি অ্যানায়নেরটাও আমরা কিন্তু বের করতে পারি। সো এ পি মাইনাস এটার ঘনমাত্রা ডিভাইড বাই এটার ঘনমাত্রা ইকুয়াল টু কি? ইকুয়াল টু আমার কিউ বাই 1। এটার ঘনমাত্রা কত? এটার সহগ কত? কিউ, তাই এটার পাশে কিউ। আর এটার সহগ কত? 1, তাই এটার পাশে 1। তো এখন আমি আর গুণন করলে আমার কি আসে? এ পি মাইনাস ইকুয়াল টু কিউ এমপি এ কিউ, অর্থাৎ এটার ঘনমাত্রাটা। তো আমরা এটার ঘনমাত্রা দরকার হলে এটার ঘনমাত্রা তো জানি, সম্পৃক্ত দ্রবণ তৈরির বেলায় যেটা এস। সো আমরা এটা লিখে ফেলতে পারি কিউ এস। তার মানে আমার এরকম একটা জিনিস লিখতে পারি পি এস কিউ এস, অর্থাৎ আমরা এটার ঘনমাত্রা জেনে গেলাম, এটার ঘনমাত্রা জেনে গেলাম। তার মানে কি বোঝা গেল জানো? এইটার সম্পৃক্ত দ্রবণ যখন তুমি তৈরি করবে, এটার দ্রাব্যতা যদি হয়ে থাকে এস, তাহলে এটা থেকে যে আয়নগুলো তৈরি হবে, মেটাল আয়নের ঘনমাত্রা হবে পিএস। এটা থেকে যে অ্যানায়নটা তৈরি হবে, সেই অ্যানায়নের ঘনমাত্রা তৈরি হবে কিউএস পরিমাণের। তো আমরা এরকম করে কিন্তু যে কোনো লবণের জন্য এই জিনিসটা করে ফেলতে পারি। তাহলে আমরা কেএসপির ডেফিনিশন কি শিখেছিলাম? কেএসপি হচ্ছে আয়নদ্বয়ের গুণফল, আর যদি সহগ থাকে সেটা পাওয়ার হিসেবে চলে আসবে। সো কেএসপির রাশিমালাটা লিখে ফেললাম, আগের সাইডগুলোতে শিখেছি। তো এখানে এম কিউ প্লাস এটা তো বের করে রেখেছি, এটা কি ঘনমাত্রা না এম কিউ প্লাসের? সো এটা ঘনমাত্রা আমরা দ্রাব্যতার মাধ্যমে প্রকাশ করতে চাই, এখানে এস হচ্ছে দ্রাব্যতা। তো দ্রাব্যতার মাধ্যমে প্রকাশ করলে এখানে এটাকে লিখবো পিএস, আর এটার ঘনমাত্রা যেহেতু এখানে লিখতে হবে, সো এটার ঘনমাত্রা কত? দ্রাব্যতার মাধ্যমে কিউএস। তাহলে এটা কিন্তু আমার একটা সূত্র চলে আসলো। তো এই সূত্রটা এসেছে জটিলভাবে, কিন্তু তোমার পরীক্ষার হলে কিন্তু খুবই সহজে এই সূত্রটা ব্যবহার করা যায়। আমি একটু টেকনিকটা শিখিয়ে দিই সূত্রটা ব্যবহার করার। সেটা হচ্ছে কি, আমরা ধরো আমাদের একটা লবণ আছে ক্যালসিয়াম ক্লোরাইড। সো আমি একটু উপরে লিখি জিনিসটা। তো ধরো আমাদের একটা লবণ আছে ক্যালসিয়াম ক্লোরাইড, এইটার জন্য আমার কেএসপি আর এস এর সম্পর্ক লিখতে বলা হয়েছে। আমি এত কিছু করব না, এত কিছু না করে আমি সরাসরি লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, আমার প্রথম কাজ করতে হবে এটাকে ভাঙানো, এটা আমার প্রথম কাজ সবসময় করতে হয়। সো আমরা ভাঙিয়ে লিখতে পারি ক্যালসিয়াম 2+ আর 2Cl-, এটা তো আমরা সবাই লিখতে পারি, তাই না? এখন তুমি কেএসপি লিখবে। সো কেএসপি ইকুয়াল টু, তুমি কিন্তু সরাসরি লিখে ফেলতে পারো। কিভাবে সরাসরি? তুমি হচ্ছে একটা এস লিখবে এখানে, একটা এস লিখবে এখানে। এটার সহগ কত? আমি ভিন্ন কালারটা নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটার সহগ কত? এটার সহগ হচ্ছে 1, তাহলে তুমি এই 1টা এখানে দিবে একবার, এখানে দিবে একবার। এটার সহগ কত? 2 না? সো সহগ 2, দ্যাট মিনস এটার সহগটা এখানে দিবে একবার, এখানে দিবে একবার। ব্যাস, তোমার এটাই কিন্তু হয়ে গেল। তার মানে দেখো এটার সাথে মিলিয়ে দেখো। তো আমরা এই কাজটাই কিন্তু করে এই সূত্রটা দাঁড় করিয়েছি। দেখো আমরা প্রথমে লিখে ফেলেছি একটা এস, আমি ভিন্ন কালার দিয়ে দেখাই। তো এখানে একটা এস, আরেকটা এস, দুইটা এস প্রথমে লিখেছি। তারপর এটার সহগটা এটার সামনে দিয়েছি একবার, পাওয়ার হিসেবে দিয়েছি একবার। আবার এটার সহগটা এটার সামনে দিয়েছি একবার, পাওয়ার হিসেবে দিয়েছি একবার। ব্যাস, আমার দাঁড় হয়ে গেল কেএসপি আর এস এর মধ্যে সম্পর্ক। অর্থাৎ ওই লবণটার বেলায় দ্রাব্যতা যদি হয়ে থাকে এস, ওই লবণটার দ্রাব্যতা যদি হয়ে থাকে এস, তাহলে কেএসপির সাথে দ্রাব্যতার একটা সম্পর্ক আমরা দাঁড় করিয়ে ফেলতে পারি। তার মানে তোমাকে যদি কোনো ম্যাথে কোনো লবণের দ্রাব্যতা দেওয়া থাকে, কেএসপি কিন্তু আমরা বের করে ফেলতে পারবো এই সূত্রগুলো কাজে লাগিয়ে। তো চলো আমরা ম্যাথ করে আসি, অনেকগুলো ম্যাথ করবো যেন আমাদের প্র্যাকটিস হয়ে যায় একদম।
তো আমরা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা পাচ্ছি। দ্রাব্যতা মানে এটা কিসের মান বলো তো? এটা কি কেএসপি না এস? এটা কিন্তু এস। দ্রাব্যতা মানে এস, আর দ্রাব্যতা গুণফল মানে কেএসপি। আমাকে এস দেওয়া আছে মোল পার লিটারে, এর দ্রাব্যতা গুণফল কত সেটা জানতে চাওয়া হয়েছে, মানে কেএসপি জানতে চাওয়া হয়েছে। এস দিয়ে কেএসপি দরকার। সো আমার প্রথম কাজ কি করতে হবে? প্রথম কাজ আমার এজিসিএল এর দ্রাব্যতা এস যে দেওয়া আছে সেটা লিখে ফেললাম, তারপরে এজিসিএলকে ভাঙিয়ে লিখতে হবে। এটা আমার সবসময়ই প্রথম কাজ ম্যাথের স্টেপসের। সো আমার প্রথম কাজটা করে ফেললাম, এজিসিএল আমার উভমুখী সাইন দিয়ে এজি প্লাস সিএল মাইনাস। সো এটা যদি এস হয়, এটা যদি এস হয়, এটা যদি এস হয়, এটা এস হলে অবশ্যই সংখ্যানুপাতিক সমীকরণ করে এগুলো এস আসছে। এগুলো কিন্তু না লিখলেও আমি কিন্তু যেই টেকনিক শিখেছি সেই টেকনিক অনুসারে তোমরা কি এই লাইনটা এটা লেখার পরে কিন্তু সরাসরি জাম্প করে এই লাইনটা লিখে ফেলতে পারো। কিন্তু আমাদের ম্যাথগুলো যেহেতু আমাদের পরীক্ষায় 3 নম্বর বা 4 নম্বর প্রশ্নের জন্য আসে, তাহলে 2 লাইনে করলে হবে না, তাই আমরা এই লাইনগুলো একটু লিখবো। কিন্তু আসলে কিন্তু আমি চিন্তা করার কাজ কিন্তু এখানে আর এখানেই হয়েছে, এখানে কিন্তু কোনো চিন্তা করার কাজ হয়নি। এখানে জাস্ট আমি এটার ঘনমাত্রা যদি এস হয়, এটার ঘনমাত্রা এস, এটার ঘনমাত্রা এস, কীভাবে বের করেছি? সংখ্যানুপাতিক সমীকরণ দিয়ে। এখানে সহগগুলো খেয়াল রাখবে, সহগ কত 1, তাই এখানে এস। সহগ কত 1, এখানে এস। সহগ যদি 2 হতো এখানে 2s দিতাম, সহগ যদি 3 হতো এখানে 3s দিতাম। বাস এই কয়েকটা লাইন লিখে এটা থেকে সরাসরি এটা লিখতে আমরা পারি। এটা থেকে এটা লিখে ফেললাম। এটা লিখে ফেললে আমি দেখো এস জানি, সো আমি কেএসপি বের করব। তো আমি লিখে ফেললাম এস স্কোয়ার, এস এর মান বসিয়ে দিলে আমি কেএসপি পেয়ে গেলাম। সো কেএসপি আমার চলে আসলো 1.6 × 10⁻⁻10। এটার এককটা কি হবে? আমি শিখেছি কেআইপির একক প্রথমেই লিখে ফেলবে মোল পার লিটার, আর যে সহগগুলো আছে সহগগুলোর যোগফলকে পাওয়ার হিসেবে দিয়ে দিবে। সো মোল পার লিটার টু দি পাওয়ার, এটা সহগ 1, সহগের যোগফল হচ্ছে 2, সো মোল পার লিটার টু দি পাওয়ার 2, অর্থাৎ মোল পার লিটার স্কোয়ার, অর্থাৎ মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। তো আমার ম্যাথটা শেষ। আরেকটা ম্যাথ দিয়েছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা গুণফল 4.6 × 10⁻³ হলে এর দ্রাব্যতা কত? অর্থাৎ এখানে কেএসপি দেওয়া আছে, আমার জানতে চাওয়া হয়েছে কি এসটাকে। সো এই ম্যাথটা জাস্ট আগের ম্যাথের উল্টা। সো আমার এখন কি দেওয়া আছে? এখন আমার এখানে কেএসপি দেওয়া আছে। সো কেএসপি লিখে ফেললাম। আমরা প্রথম কাজ কি করতে হয়? তাদেরকে ভাঙিয়ে লিখতে হয়, ভাঙিয়েও লিখলাম। লিখার পরে এখানে আমি ঘনমাত্রা লিখতে হয় এস, এটা কত? 3s। তো এখানে সূত্র যদি দেখি, কেএসপি ইকুয়াল টু আমরা লিখতে পারি al3 টু দি পাওয়ার 1, যেহেতু সহগ হচ্ছে 1, আর OH মাইনাস টু দি পাওয়ার 3, কারণ সহগ হচ্ছে 3। সো আমরা শর্টকাট নিয়ম অনুসারে যদি করি, শর্টকাট নিয়ম অনুসারে কি আমি এই লাইন থেকে সরাসরি এই লাইনটা আনা শিখেছি। তোমরা কি লিখে ফেলবে? এস লিখে ফেলবে, ব্র্যাকেট ইউজ করবে, আর যার সহগ সামনে একটা দিবে, পাওয়ার একটা দিবে, সামনে একটা দিবে, পাওয়ার একটা দিবে। তাহলে তোমার কি হয়ে গেল? কেএসপির রাশিমালাটা কিন্তু লেখা হয়ে গেল। কেএসপির রাশিমালাটা লেখা হয়ে গেলে তুমি এখান থেকে হিসাব করলে, এটা হিসাব করলে কত আসে? 3 টু দি পাওয়ার 3 মানে 3 কিউব মানে 27, আবার এস কিউব, আবার এখানে একটা আছে এস, তার মানে 27 s টু দি পাওয়ার 4, আর এই ভ্যালুটা তো দেওয়াই ছিল। তো এখান থেকে আমরা যদি হিসাব করি, হিসাব করলে আমার এস চলে আসবে। আমি জাস্ট কি করলাম? 27টাকে ওপাশে পাঠিয়ে দিলাম, তাই ডিভাইডেড বাই হয়ে গেল। আর এস টু দি পাওয়ার 4 এস বের করলে এখানে পাওয়ারটা 1/4 হয়ে যাবে। এটা কিন্তু এই জিনিসটার পাওয়ার হিসেবে আছে 1/4। তো আমরা ক্যালকুলেটারে হিসাব করলে আমরা এস পেয়ে যাব। এস আসছে কত? 3.61 × 10⁻⁹ মোল পার লিটার এককে আসবে। তো আমরা কিন্তু এই ম্যাথটাও করে ফেলতে পারি। সো আমরা কেএসপি থেকে এস থেকে কেএসপি দুইটাই বের করতে পারি। এবার আমরা একটা ম্যাথ দেখব। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল মানে কেএসপির ভ্যালু 3.4 × 10⁻11 হলে, এখানে আমার কয়েকটা প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে দ্রাব্যতা বের করো, বাট গ্রাম পার লিটার এককে বের করো। পরের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সম্পৃক্ত দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে সেটা বের করো। তো আমরা যদি প্রশ্নটা সলভ করতে চাই, প্রথম প্রশ্নটা সলভ করতে চাইলে ক্যালসিয়াম ফ্লোরাইডকে প্রথমে ভাঙিয়ে লিখতে হবে। ভাঙিয়ে লিখলাম ক্যালসিয়াম 2 + 2 ফ্লোরাইড। তো আমরা ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা ধরে নিব। দ্রাব্যতা ধরে নিলাম এস মোল পার লিটার। এসটা আমি বের করব প্রথমে মোল পার লিটারে। সো ঘনমাত্রা অনুসারে আমরা লেখা শিখেছি, এটা এস হলে এটাও এস, কারণ সহগ হচ্ছে 1, এটাও 2s, কারণ সহগ হচ্ছে 2। এখানে শুধু এস লিখলেও হয়, আবার 1s লিখলেও হয়। তো আমরা কেএসপি ইকুয়াল টু আমরা একবারে লিখে ফেলতে পারি, একবারে কি এস লিখে এটার সহগগুলো 1 পাওয়ার হিসেবে যাবে, সহগ হিসেবে যাবে, আবার এটাও পাওয়ার হিসেবে যাবে,
সহগ হিসাবে যাবে, পাওয়ার সহগ। সো আমরা কেএসপি ইকুয়াল টু পাচ্ছি এটার জন্য 4s কিউব। তো হিসাব করলাম এখানে 2 স্কোয়ার 4, 4s কিউব চলে আসে। সো কেএসপি ইকুয়াল টু 4s কিউব হলে এখান থেকে আমি এসটা বের করা দরকার। এস আমি ইজিলি বের করতে পারি, কেএসপির মান দেওয়া আছে, পক্ষান্তর করে একবারে বের করে ফেললাম। এস ঘনমূল করে 2.04 ইন্টু 10⁻⁻⁴ মোল পার লিটারে চলে আসলো। তো এটা আমার কিসের মান চলে আসলো? দ্রাব্যতার মান চলে আসলো, বাট মোল পার লিটারে চলে আসলো। আমার দরকার কোন এককে? আমার দরকার গ্রাম পার লিটার এককে। তো গ্রাম পার লিটার এককে যদি আমার দরকার হয় তাহলে আমি এটাকে এইভাবে ভাঙিয়ে লিখব 2.04 ইন্টু 10⁻⁻⁴ মোল বাই 1 লিটার। তো আমরা মোলটাকে কিসে নিতে চাই? গ্রামে নিতে চাই, কারণ আমার লবে গ্রাম দরকার আর হরে লিটার দরকার, হরে লিটারই আছে। তো আমরা মোলকে গ্রামে নেওয়ার জন্য উপায় কি? আমরা এরকম একটা ফর্মুলা পড়ে এসেছি না আমাদের আগের ক্লাসে, আগের চ্যাপ্টারে এরকম একটা ফর্মুলা ছিল n = W/m। তো আমার এখানে W দরকার, W মানে গ্রামে প্রকাশিত ভর, সো W দরকার। সো W = কি লিখতে পারি? n × m, অর্থাৎ আণবিক ভর দিয়ে গুণ দিতে হবে। এটা তো আমার মোল মানে n এ আছে, রাইট, এই অংশটা। সো n কে আমরা যদি আণবিক ভর দিয়ে গুণ দিই তাহলেই সে W এ চলে আসবে, মানে গ্রামে চলে আসবে। আর ক্যালসিয়াম ফ্লোরাইডের আমরা আণবিক ভর হিসাব করলাম, তোমরা নিশ্চয়ই আণবিক ভর হিসাব করতে পারো। সো আণবিক ভর হিসাব করলাম, আণবিক ভর আমার আসে কত? 78। সো আমরা আণবিক ভর বসানোর ফলে আমার এটা চলে আসলো কিসে? লবটা গ্রামে চলে আসলো। তো আমরা হিসাব করে পাই এইটা গ্রামে চলে এসেছে, নিচেরটা লিটার। তো গ্রাম পার লিটারে আমার দ্রাব্যতাটা চলে আসলো। তার মানে আমরা কিন্তু গ্রাম পার লিটার বা সেকেন্ড ডেফিনেশন অনুসারে দ্রাব্যতাটাও কিন্তু বের করতে পারি। এটা ছিল আমাদের থার্ড ডেফিনেশন অনুসারে দ্রাব্যতার মান, আর এটা হচ্ছে আমার সেকেন্ড ডেফিনেশন অনুসারে দ্রাব্যতার মান। তো এবার আসি পরের প্রশ্নটাতে। পরের প্রশ্ন জানতে চাওয়া হয়েছে সম্পৃক্ত দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত থাকবে। আমরা দেখলাম ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, আসলে 2s পরিমাণ, যেখানে s হচ্ছে দ্রাব্যতা মোল পার লিটারে। সো আমরা যদি এইখানে ম্যাথটা করি, সো আমরা লিখতে পারি ফ্লোরাইড ইকুয়াল টু 2s, এখান থেকে পাচ্ছি। সো এস এর ভ্যালু আমরা মোল পার লিটারেরটা বসাবো। তো মোল পার লিটারেরটা বসালে আমরা কি পাবো? ফ্লোরাইড আয়নের ঘনমাত্রাটা পেয়ে যাব, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে ফ্লোরাইড আয়ন কতটুকু পরিমাণের পাওয়া যাবে। ফ্লোরাইড আয়ন এত মোল পার লিটার পরিমাণের পাওয়া যাবে। তো এভাবে কিন্তু আমরা ম্যাথগুলো খুব সহজেই করে ফেলতে পারি। চল আরেকটা ম্যাথ করে আসি, তাহলে আমাদের মোটামুটি এই জায়গার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আরও কিছু ম্যাথ থাকবে যেগুলো হচ্ছে মিশ্রণ রিলেটেড, অদক্ষেপ রিলেটেড, যেগুলো আমরা পরের ক্লাসে ডিটেলসে দেখব। তো যাই হোক, এই ম্যাথটা করি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এর সম্পৃক্ত দ্রবণে হাইড্রক্সাইডের ঘনমাত্রা 2 × 10⁻³ মোল পার লিটার, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে যে কোনো একটা আয়নের ঘনমাত্রা দেওয়া আছে দিয়ে তোমার কাছে প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এর দ্রাব্যতা কত, পরের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা গুণফলটা কত, শুধু দ্রাব্যতা গুণফলটা কত, মানে এস কেএসপি দুইটাই দরকার। তো আমরা যদি এই ম্যাথটা করতে চাই তো আমরা লিখে ফেলতে পারি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা যদি এস হয়, আমরা দ্রাব্যতা এস ধরে নিলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডকে ভাঙিয়ে লিখতে হবে, লিখলাম এটা। তো আমরা এখানে এস, এটা যদি এস হয় এটা 3s, সো সবগুলো লিখলাম। এগুলো আমরা জানি কীভাবে লিখতে হয়, সংখ্যানুপাতিক সমীকরণ করে করে এসেছে। শর্টকাটে লেখার নিয়ম হচ্ছে এস এস লিখে ফেলবে, সহগগুলো সামনে দিয়ে দিবে আর কি। তো আমরা লিখে ফেলে আমরা কি জানি, আসলে আমরা হাইড্রক্সাইডের ঘনমাত্রা জানি, দ্যাট মিনস আমরা 3s এর মান জানি আসলে, তাই না? কারণ হাইড্রক্সাইডের ঘনমাত্রা যেহেতু 3s, সো আমরা হাইড্রক্সাইডের ঘনমাত্রা ইকুয়াল টু 3s দিলাম। আর হাইড্রক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে, এটা বসিয়ে দিলে আমরা কি এখান থেকে এস পেয়ে যাব, রাইট? সো আমরা এস পেয়ে গেলাম। এস আমার কি চলে আসলো? এস আমার চলে আসলো এই যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা গুণফলের এস আমার চলে আসলো আমার অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতার মান। আমার বাকি রইল কি? দ্রাব্যতা গুণফল। সো এই জিনিসটা আমি আর করে দিব না, এই জিনিসটা তোমাদের করতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই জিনিসটা আসলে কীভাবে করা যেতে পারে। কেএসপি দরকার, সো আমি একবারে লিখে দিই, তোমাদের এরকম কিছু আসার কথা 27s⁴। সো এই এসটা নিয়ে তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে কিন্তু এটা চলে আসার কথা। সো এটা তোমরা নিজেরাই করবে, কারণ আমরা এর আগের দ্বিতীয় ম্যাথটা যেটা করলাম, দ্বিতীয় ম্যাথটা কিন্তু এটাই ছিল। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর পরের ক্লাসে আমরা একটু ডিটেলস ম্যাথ করব, যেগুলোতে আমরা একাধিক জিনিস, আমরা এতক্ষণ পর্যন্ত একটা যোগ নিয়ে কাজ করেছি, একটা যোগের এস এত হলে কেএসপি কত, এগুলো নিয়ে কাজ করেছি। পরের ক্লাসে আমরা দুইটা মিক্সচার, দুইটা জিনিস যদি মিশাই, দুইটা আলাদা আলাদা দ্রব্য যদি মিশাই তাহলে কি ঘটনাগুলো ঘটবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।